গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে এখন পড়ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মাননীয় পরীক্ষক মহাশয় সমীপেষু। সঙ্গেই থাকবেন। স্যার, আমার এই খাতা শেষ পর্যন্ত আপনি পড়বেন কিনা জানি না, কারণ আপনি দেখেছেন যে আমি একটি প্রশ্নেরও উত্তর লিখিনি। আগাগোড়া এই চিঠিটাই লিখেছি আপনাকে। আপনি হয়তো লাইন কয়েক পড়েই ভ্রুকুটি করবেন, একটা জিরো বসিয়ে দেবেন, তারপর ননসেন্স রাইটিং এর জন্য আমার নামে ইউনিভার্সিটিতে একটা রিপোর্ট পাঠাবেন। 0 দিন রিপোর্ট করুন, সেজন্য ভাবছি না। হয়তোবা ধৈর্য ধরে লেখাটা আপনি পড়েও ফেলতে পারেন, এই আশাতেই আপনার কাছে এই নিবেদন পেশ করছি। দু একটা প্রশ্নের জবাব হয়তো দিতে পারতাম, কিন্তু তাতে পাশ মার্ক পাওয়া তো দূরে থাক, 20 ঘরেও পৌঁছত না। তাই ও চেষ্টা আর করব না। তাছাড়া আজ সন্ধ্যার পরেই তো আমি পাশ ফেলে বাইরে চলে যাব। কলকাতার আশপাশ দিয়ে যে অসংখ্য ট্রেন আসে যায়, তাদেরই কারো চাকার তলায় শেষ হিসেব মিটিয়ে দেব আমার। এই খাতা আপনি যখন দেখবেন, তখন ট্রেনে কাটা পড়া অপরিচিত যুবকের মৃত্যুর ছোট্ট আর পুরনো সংবাদটুকু আপনার স্মৃতি থেকেও মুছে গেছে। আপনার অধ্যাপক বিবেক এইখানে এসে একবার থমকে দাঁড়াবেই। বলবেন, ছি ছি, পরীক্ষায় পাশ না করতে পেরে আত্মহত্যা! এর চাইতে অধম কাপুরুষতা কি কল্পনাও করা চলে? দেশের তরুণদের যদি এইটুকু নৈতিক বল না থাকে, তাহলে বাঙালি কোথায় দাঁড়াবে? জাতির ভবিষ্যৎ কি? বিশ্বাস করুন স্যার, এই সব কথাই আমি জানি। আরো বিশ্বাস করুন, আমিও বাঁচতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমারই হাতের ছোঁয়ায় সাঁওতাল পরগনায় বান ডাকানো খ্যাপা পাহাড়ি নদী বিশাল ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে থমকে দাঁড়াবে। আমি সুইচ টিপলে হাইড্রো ইলেকট্রিকের হাজার হাজার আলোয় ঝলমল করে উঠবে বিহার, পশ্চিম বাংলার সেই ইন্ডাস্ট্রিয়াল বেস্ট ব্লাস্ট ফার্নেসের রক্তিম আভায় আমি গলিত ইস্পাতে আগামী ভারতবর্ষের ভিত্তি রচনা করে দেব। স্যার, আত্মহত্যা আমি করতে চাইনি। আমার চারিদিকে ছেলেরা দ্রুত বেগে পরীক্ষার খাতা লিখে চলছে। তাদের অনেকেই আমার মতো এখনো স্বপ্ন দেখছে, এবং কিছুদিন পরে ক্রুশ লিস্টে অনেকেরই সে স্বপ্ন খান খান হয়ে যাবে। তবু ওদের মধ্যেও কেউ কেউ হয়তো জীবনে কৃতী হবে, ভবিষ্যৎ ভারতবর্ষের আশায় মশাল জ্বালিয়ে নেবে হাতে। ওরা ভাগ্যবান, এগিয়ে চলুক। আমার মতো যে অসংখ্যরা এমনি করে হারিয়ে যাবে কিংবা বেঁচেও বেঁচে থাকবে না, তাদের কথা কোনো পঞ্চবার্ষিকী সাফল্যের খতিয়ানে লেখাও থাকবে না। আমি আপনাকে চিনি না, কখনো দেখিনি, কোনোদিন দেখবও না, কিন্তু এটুকু জানি আপনি অধ্যাপক। ছাত্রদের কাছাকাছি আপনাকে থাকতে হয়, তাদের জীবনের ঢেউ আপনাকে ছোঁয়, হয়তো তাদের আপনি ভালোবাসেন। তাই শেষ পর্যন্ত আপনি পড়ুন বা নাই পড়ুন, আমাদের কথা আপনাকে ছাড়া আর কাকে বলবো? স্যার, স্বপ্ন যখন দেখেছিলাম, তখন এই কথাটাই ভুলে গিয়েছিলাম যে আমি মেদিনীপুরের এক অখ্যাত গ্রামের চাষির ছেলে। কিন্তু আমার বাবা চাষি হলেও দিল্লি আলো করা নেতাদের কারুর চাইতে তার দেশপ্রেম এতটুকুও কম ছিল না। আমার জন্ম হয়েছিল 1942-এর সেপ্টেম্বরের মাঝরাতে এক জঙ্গলের ভেতর, কারণ তখন মিলিটারিরা আমাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল আর জাতীয় পতাকা আঁকড়ে ধরে বুলেট বাঁধা বুক নিয়ে আমার বাবা লুটিয়ে পড়েছিলেন এক ধান ক্ষেতের ভেতর। বাবার ইচ্ছে ছিল ছেলে হলে তার নাম রাখবেন স্বাধীন কুমার। সেই আগুন জ্বলা প্রলয়ের রাতে বাবার রক্তে আশীর্বাদ নিয়ে স্বাধীন আকাশের তলাতেই আমি জন্মেছিলাম।
কারণ মিলিটারির সমস্ত তাণ্ডব সত্ত্বেও দেশের একটি মানুষের মনও সেদিন পরাধীন ছিল না। কিন্তু এসব ইতিহাস থাক স্যার, আপনি যদি এতক্ষণ পর্যন্ত পড়ে থাকেন তাহলে এবার আপনার নিশ্চয়ই ধৈর্যচ্যুতি হবে। আমার বংশ পরিচয় শুনবার কি মাথা ব্যথা আছে আপনার? তাছাড়া এমনিতেও আমি তো 3 ঘন্টার বেশি সময় পাবো না, এতে খাতা কেড়ে নেবে, তাই সংক্ষেপেই বলতে চেষ্টা করি। চাষির ছেলে, চাষবাস করে কোনো মতে বাঁচতে পারতাম, কিংবা অকাল এলে অনেকে যেমন না খেয়ে বা অখাদ্য খেয়ে মরে, তেমনি করে মরেও যেতে পারতাম। কিন্তু আমার বরাত খারাপ কাকা আমাকে গ্রামের মাইনর স্কুলে ভর্তি করে দিলেন, আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা স্কলারশিপও পেয়ে গেলাম। স্যার, সেই স্কলারশিপই আমার কাল হলো। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। মা আমাকে বুকে টেনে নিয়ে চোখের জলে ভাসিয়ে দিলেন। বাবার জন্য মাকে কাঁদতে দেখলাম এই প্রথমবার। তারপর 2 চোখ ভরা আলু নিয়ে কাকার সঙ্গে রওনা হলাম 8 মাইল দূরের বড়গঞ্জের হাই স্কুলে ভর্তি হতে। হোস্টেলে থাকবার পয়সা ছিল না, জায়গা পেলাম ধান চালের আড়তদার সামন্তদের বাড়িতে। সামন্তরা দূর সম্পর্কে আমাদের আত্মীয় হতো, কিন্তু গরিব চাষির সঙ্গে সে আত্মীয়তা তারা স্বীকার করত না। আসল সম্পর্ক ছিল জোতদার আর প্রজার, মহাজন আর খাতকের। কাকাই হাতে পায়ে ধরে ওদের ওখানে আমার থাকার ব্যবস্থা করে দিলেন। হাই স্কুলে ভর্তি হলাম, ফিও পেলাম। স্যার, সামন্তদের ঘরে লক্ষ্মী বাঁধা, 2টো লরি, 3টে মোকাম। কিন্তু ব্যবসা যারা করে তারা কোনোদিন পাই পয়সাও বাজে খরচ হতে দেয় না। 500 টাকা দান করে 25,000 টাকার আখের তারা ঠিকই গুছিয়ে নেয়। আমাকেও খেতে থাকতে দিত বটে, কিন্তু তার দামও আদায় করে নিত। এই খাতা দেখে বুঝতে পারছেন আমার হাতের লেখা খারাপ নয়। তার উপরে অঙ্কে আমার মাথা ছিল। মাইনের পরীক্ষায় অঙ্কে 100-র ভেতর 100 পেয়েছিলাম। ওরাও সুযোগ ছাড়ল না। প্রথম প্রথম আমাকে নিয়ে চিঠিপত্র লেখাতো, তারপর খাতা লেখাতো, তারও পরে হিসেব কষাতো। সকালে 2 ঘন্টা এ আমার বাঁধা কাজ দাঁড়িয়ে গেল। পড়বার সময় পেতাম রাত 8টার পরে। তাও কি ভালো করে পড়ার জো ছিল? আড়তের লাগাও একখানা ছোট ঘরে আমি থাকতাম, আর থাকতো ওদের এক মোহরি। মোহরির বয়স 40 পেরিয়েছে। শুকনো চামচিকের মতো চেহারা, 2টো অদ্ভুত বড় বড় জলজলে চোখ। আমি পড়তে বসলেই সে হুঁকো ধরিয়ে আরম্ভ করত। আমার তখন বয়স কতই বা আর, 12-র বেশি নয়। তামাক টানতে টানতে জলজলে চোখ দুটোকে আরো জ্বালিয়ে তুলে বিশ্রী ফ্যাঁসফেঁসে গলায় যেসব গল্প শোনাতো, সেসবের মানে তখন আমি ভালো করে বুঝিনি, পরে বুঝেছিলাম। অকথ্য অশ্লীল সমস্ত ব্যাপারটা। কতভাবে কত মেয়ের সর্বনাশ সে করেছে তারই বিবরণ। আমার ভালো মন্দ কিছুই বোধগম্য হতো না, ভারী বিরক্তিও লাগত। চুপ করুন, আমায় একটু পড়তে দিন। আরে থাম বাপু থাম, চাষার ছেলে বিদ্যাসাগর হবে, হে। তার চেয়ে হুঁকোটা ধর, তামাক খাওয়াটা শিখে নে। মুহুরী যদি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল তো তপ করে লণ্ঠনটা গেল নিবে। সামন্তদের বাড়ি থেকে যেটুকু কেরোসিন তেল বরাদ্দ হতো রাত 9টার পরে আর আলো জ্বলবার কথা নয়। স্কলারশিপের যে সামান্য কটা টাকা পেতাম, তাতে নানা টুকটাক খরচ চালিয়ে আর তেল কেনবার পয়সা জুটত না। তবুও এর মধ্যেও ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাস 8 পর্যন্ত উঠছিলাম। তারপরেই দেখা দিল বইয়ের সমস্যা। দেখলাম স্কুল ফাইনালের বই কেনা প্রায় 70-80 টাকার ধাক্কা। কাকা খোরাকে ধান বেচে কটা টাকা পাঠালেন, সামন্তরা 10 টাকা সাহায্য করল, হেডমাস্টার দয়া করে 3খানা স্কুল কপি দিলেন।
তবু অর্ধেক বইই হলো না। আর সামন্তের 10 টাকার ঋণ শুধতে হলো খাতার পর খাতা লিখে। স্যার, মাইনারে স্কলারশিপ পেয়েছিলাম। ভেবেছিলাম আমি তুচ্ছ সাধারণ ছাত্রদের দলে নই, আমার মধ্যে শক্তি আছে। তারই জোরে আমি স্বাধীন কুমার, স্বাধীন গৌরবে মাথা তুলে দাঁড়াবো। যে ভারতবর্ষের জন্য আমার বাবা বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই ভারতবর্ষে আমি আমার সত্যিকারের কাজের জায়গা খুঁজে পাবই। কিন্তু না পারলাম ঠিকমতো পড়াশোনা করতে, না হলো ভালোভাবে পরীক্ষা দেয়া। রেজাল্ট বেরোলে দেখা গেল 3rd ডিভিশনে পাশ করেছি। হেডমাস্টার থেকে আরম্ভ করে সবাই এক বাক্যে ছি ছি করতে লাগলেন। সামন্তদের যে ছেলেটা 3 বার বিয়ে ফেল করে এখন হলদা নদীর ধারে ধারে বন্দুক কাঁধে কাদা খোঁচা শিকার করে বেড়ায়, সে বললে, পাশ করেছ, এই ওর ভাগ্যি। কত ব্রিলিয়ান্ট ছেলে স্কুল ফাইনাল মার খেয়ে যায়। 2 দিন ঘরে মুখ লুকিয়ে পড়ে রইলাম, উঠলাম না, খেলাম না। আর তারই ভেতর মার চোখের জল টপ টপ করে পড়তে লাগলো আমার কপালে। ওঠ বাবা, ওঠ, আবার মন দিয়ে লেখাপড়া কর। তুই জীবনে ঠিকই বড় হতে পারবি। তোর মতো কত দুঃখী ছেলে একেবারেই পাশ করতে পারেনি, তাদের কথাও ভেবে দেখিস। স্যার, আবার বুক বাঁধলাম। এবার চলে এলাম কলকাতায়। কি করব, ওই সামন্তদের কাছ থেকেই চিঠি নিয়ে এলাম। সরকারেরা সামন্তদের কুটুম, বড় বাজারে তারা তামাকের ব্যবসাও করে। সেইখানেই জায়গা হলো। ওই এক কাজ, দোকানের ব্যাপারে সাহায্য করতে হবে, দরকার হলে তাগাদায় বেরোতে হবে। তবু মনে হলো কলকাতা কলকাতাই। কত বড় জীবন এখানে, কত সুযোগ, বড় বড় কলেজ, নামজাদা সব দিকপাল অধ্যাপক। সেই সব কলেজে একবার পা দিলে নামকরা প্রফেসরদের জ্ঞানের একটুখানি ছোঁয়া পেলেই আমার মনের ভেতর হাজার আলো ঝলমল করে উঠবে। সারা পৃথিবীর প্রাণের ঢেউ এই কলকাতায় এসে ভেঙে পড়েছে। তার সঙ্গে একবার প্রাণ মেলাতে পারলে আমি রাতারাতি খোলা আকাশে মাথা তুলে দাঁড়াবো। প্রথম বর্ষার জল পেয়ে মরা চারাগাছ যেমন নতুন পাতা নিয়ে বেড়ে ওঠে, ঠিক তেমন। গেলাম কলেজে, সঙ্গে আবার কটা খোরাকির ধান বেচা টাকা। জানি এর জন্য সংসারে সবাইকে হয়তো বেশ কদিন আধপেটা খেতে হবে, হয়তো উপোস দিতে হবে। কিন্তু যদি ভালো করতে পারি পরীক্ষায়, যদি মানুষ হতে পারি, যদি। বিরাট বাড়ি কলেজের হাতে, রথের মেলার ভিড়। সেই ভিড় ঠেলে যদি বা অফিসে পৌঁছতে পারলাম, শুনলাম 3rd ডিভিশন, আইএসসিতে 60, হবে না। একটা দুটো নয় স্যার, 6টা কলেজ থেকে ফেরত দিলে। শেষে ওরই মধ্যে একটু অকালীন একটু কলেজে জায়গা হলো। ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গেলাম, যদি কিছু কনসেশন পাই। কনসেশন? ভাইস প্রিন্সিপালের চোখ আকাশে উঠল। 3rd ডিভিশন? স্যার, আইএসসিতে এমনি আমরা কনসেশন দেই না, তার উপরে 3rd ডিভিশন? স্যার, গরিবের ছেলে। সব বাঙালির ছেলেই গরিব। সেভাবে দেখতে গেলে কলেজ শুদ্ধ ছাত্রকেই তো ফ্রি স্টুডেন্টশিপ দিতে হয়। স্যার, একেবারে চাষির ঘরের ছেলে আমি। ভাইস প্রিন্সিপাল দারুণ বিরক্ত হলেন। তাহলে কলেজে পড়তে এলে কেন? চাষবাস দেখলেই পারতে। হায়ার এডুকেশন তোমাদের জন্য নয়। গো, গো, ডোন্ট ডিস্টার্ব মি। কনসেশন হলো না। পথে ফিরে আসতে আসতে সামন্তদের সেই মুহুরীর কথা মনে পড়তে লাগলো। চাষার ছেলে বিদ্যাসাগর হবে, হে। স্যার, এখনই হয়তো আমার দেশে ফিরে যাওয়া উচিত ছিল। এক মাঠ রোদের ভেতর আগুন পোড়া দিচ্ছে, তার কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফেটে পড়ছে। সেইখানে নিজের জায়গায় গেলেই আমার ভালো হতো।
শহরের এই অপমানের চাবুক এমন করে আমার গায়ে পড়ত না। কিন্তু স্যার, আশা আমি ছাড়তে পারলাম না। কেমন জেদ চেপে গেল। মনে হলো এর শেষ দেখেই ছাড়ব। সরকারের তামাকের দোকানের একধারে থাকি। সামন্তদের সঙ্গে কত তফাত। সেখানে ছোট একটা আটচালার ঘরে থাকতে হতো বটে, কিন্তু বাইরে আকাশ ছিল, আলো ছিল, স্নানের জন্য মস্ত একটা দিঘির কালো গহীন জল ছিল, বাতাসে ধূত্র, ভাঁটি, চাঁপা, বকুলের গন্ধও ছিল। কিন্তু এখানে বড় বাজারের গলি। বেলা 12টায় সারি সারি দোকানে ইলেকট্রিকের আলো জ্বলছে। 3 হাত রাস্তার দুধার দিয়ে আকাশ ছোঁয়া শ্যাত লাগা বাড়ি। বাতাস নেই, গায়ে গায়ে ধাক্কা দিয়ে হাজারো লোকের রাত 1টা 1:30 পর্যন্ত আসা যাওয়া। গুমোট গরম, লাইন বাঁধা দোকান থেকে তামাক আর গুড়ের গন্ধ, আর রয়েছে কান ফাটানো কোলাহল। এরই মধ্যে এক কোনায় একটা তক্তপোষে থাকি। সারা রাত ইঁদুর চড়ে, দিনে দুপুরে আরশোলার উৎপাত। সরকারেরা কলেজের মাইনেটা চালাতো আর দিত 5 টাকা হাত খরচ। তার বদলে সকালে বিকালে কাজে বেরোতে হতো, তাগাদায়ও যেতে হতো। জোগাড় যন্তর করে একটা টিউশন জুটিয়ে নেব, তারও কোনো জো ছিল না। বই, আইএসসির সব বই কিনতে কত টাকা লাগে সে আমি আজও জানি না। স্যার, আপনিও বোধহয় জানেন না। আপনাদের সময় যে বই আপনারা 5 টাকায় পেতেন, এখন তা 12 টাকার নিচে নয়। 2-1খানা পুরনো এডিশন ফুটপাত থেকে কিনেছিলাম, তাতে সিলেবাসের অর্ধেকও পাওয়া যেত না। পড়াশুনো, খেতে যেতে হতো সরকারের বউবাজারের বাড়িতে। সেখান থেকে খেয়ে ফিরতে 10টার আগে নয়। তারপর একটা হলদে ঘোলাটে বাল্ব জেলে যখন পড়তে বসতাম, তখন 2 চোখ যেন ছিঁড়ে পড়ত। খাতার নোটগুলোকে একরাশ দুর্বোধ্য হিজিবিজি বলে মনে হতো। কখন ঘুমিয়ে পড়তাম জানি না। সারা রাত গায়েব উপরতে ইঁদুর আর আরশোলার দৌড়ে বেড়াতো। আর কলেজ, ঘেঁষা ঘেঁষি ভিড়। এক একটা বেঞ্চে 7-8 জনকে ঠাসাঠাসি করে বসতে হয়। সেখানে 5 জনের বসবার জায়গা হওয়া উচিত ছিল। নোট নিতে হলে খাতা রাখবার জায়গা মেলে না। ল্যাবরেটরির অবস্থা তো আরো চমৎকার। 15 জনের মতো ছেলে যেখানে কাজ করতে পারে, সেখানে 50 জনকে কাজ করতে দেওয়া হয়। ভাবি বৈজ্ঞানিক। স্বাধীন ভারতের ইতিহাস যারা গড়বে, এই তাদের লেখাপড়া শেখানোর চেহারা। তবু স্যার, চেষ্টার ত্রুটি করিনি। 2-4 জনের কথা বলছি না স্যার। আমাদের মতো তুচ্ছ সাধারণ ছাত্র কলেজে লেখাপড়া শিখতে এসে তারাই তো ছিল। কেন তারা পাবে না, কেন যে তারা ফেল করে? একটা ঘটনা বলি স্যার, আজ এ অবস্থাতেও আমার হাসি পায় কথাটা ভাবলে। কলেজের ফাউন্ডেশন ডে, ঘটা করে সভা, পতাকা উত্তোলন, বক্তৃতা। সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল। বলতে বলতে তাঁর চোখে জল এসে গিয়েছিল। আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি, কলেজের 10% ছেলে মোটামুটি সব বই কিনতে পারে, 20% কিছু কিছু কিনতে পারে, বাকি 70% একখানা বইও কিনতে পারে না। এই অবস্থায় কি শিক্ষা আমরা দেব? কাদেরই বা দেব? এর যদি প্রতিকার না করা যায়, তাহলে শেষ পর্যন্ত দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? প্রতিকার অবশ্য ভাইস প্রিন্সিপাল ভেবেই রেখেছিলেন। বলে দিয়েছিলেন, কলেজ এডুকেশন গরিব ছাত্রদের জন্য নয়। স্যার, সেকেন্ড আওয়ারের বেল পড়ল। আর বেশিক্ষণ আমি লিখতে পারবো না। আপনি যদি এতক্ষণ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আপনার উদারতার উপরও আমার উৎপাত করা চলে না। সংক্ষেপেই আমার কথাগুলো এবার শেষ করি। আমার মা লেখাপড়া জানেন না। আঁকাবাঁকা হরফে তার জবানিতে কাকা চিঠি লিখতেন। তুমি বড় হও বাবা, দেশের 10-এর একজন হও। তোমার বাবা যে নাম রেখে গেছেন, সে নামের সম্মান রেখো তুমি।
স্বাধীন ভারতের কর্মী হতে হবে তোমায়, সে কথা তুমি ভুলো না। ভুলিনি, একদিনের জন্যও না। কিন্তু স্বাধীন ভারতে তো আমার দায়িত্ব তুলে নিলে না, আমার শিক্ষার পথ খুলে দিলে না। সেই তামাকের দোকানে চাকরি করে ক্লাসের নামে সেই অর্থহীন হট্টগোলের ভেতরে ভাবসা গরম আর কোলাহলে ভরা বড় বাজারের গলির সেই ঘরটিতে হলদে ইলেকট্রিকের আলোয় আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে যেত, মাথার মধ্যে এক একটা রক্তের ঢেউ ফেটে পড়ত থেকে থেকে। মনে হতো এখান থেকে ছুটে পালায়, ঝাঁপিয়ে পড়ি কোনো পুরনো দিঘির গহীন কালো জলের ভেতর। বুক ভরে টেনে নেই চাপা ভাঁটিপোল নাক কেশরের গন্ধ। কোনো বর্ষার কাজলা মেঘকে হাত বাড়িয়ে ডাকি আর বলি, আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে। কিন্তু কলকাতায় দিঘির সেই কালো ঠান্ডা জল কোথাও নেই, সেই নাক কেশর সোদাল ফুলের গন্ধ। আমাদের দেশের বাড়িতে ভরপেট খোরাকির ধান নেই, মানুষের আগুন জ্বালা বুকের ভেতর কোনোখানে এক পশলা বৃষ্টিও নেই। কোথায় যাব, কোথায় পালাবো? আশা ছাড়ব না, আমি বাঁচব, আমি বড় হব। আমি নইলে নতুন ব্লাস্ট ফার্নেসে আগুন জ্বলবে না, হাইড্রো ইলেকট্রিকের বিদ্যুৎ ছুটবে না, অ্যাটমিক রিসার্চের কাজ বাকি পড়ে থাকবে, রিফাইনারির পেট্রোলিয়াম, পেট্রোল, কেরোসিন, ব্লু অয়েল, প্যারাফিনের নব নব রূপ তাও লাভ করবে না। সেই ময়দানের মন্ত্র আমার জোর করে কেড়ে নিতেই হবে। আমি যে স্বাধীন ভারতের বৈজ্ঞানিক। স্যার, সবই স্বপ্ন। বাংলাদেশের কলেজে কলেজে আমার মতো অসংখ্য ছাত্র স্বপ্ন নিয়েই বেঁচে আছে, স্বপ্নের ঘোরেই চলে বেড়াচ্ছে। তারপর একদিন স্বপ্ন ভাঙে, দেখতে পায়, স্যার, পড়াশোনা কিছুই হলো না। কখন পড়ব, কোথায় বই পাব? সামান্য বই কিংবা নোট জোগাড় করতে পারি, হলদে বাল্বটার ঘোলাটে আলোয় তাদের কোনো অর্থই থাকে না। একসার পোকার মতো তারা চোখের সামনে কিলবিল করে নড়তে থাকে। তারপর কখন স্নায়ুগুলো ভেঙে পড়ে, সব চেতনা আচ্ছন্ন হয়ে যায়। তামাক, ছিটে গুড় আর ইঁদুর, আরশোলা, ড্যাম্পের গন্ধ ভরা ঘরে ভোরের আলোয় যখন জেগে উঠি, তখন যেন মাথায় ২০ মন ভার চেপে আছে। তারপর ৮টা বাজতে না বাজতেই হিসাবের খাতা। অ্যানুয়ালের খাতা দেখা হয় না, মাইনে দেওয়া থাকলেই ঝাঁক ধরে প্রমোশন। প্রিটেস্ট দিলাম না, কি করে দেব? তারপর এগিয়ে এলো টেস্ট। স্যার, এইখানে নিজের অপরাধের কথা কবুল করি। টেস্ট যখন কাছিয়ে এলো, তখন মনের মধ্যে সারাক্ষণ সবটা অনিভন্ত চিতা যেন জ্বলতে লাগলো আমার। বই, মাত্র কয়েকটা বই যদি আমার থাকতো, তাহলে ফার্স্ট ডিভিশন না পাই অন্তত সেকেন্ড ডিভিশন আমি পেতামই, আর ম্যাথমেটিক্সে একটা লেটার। রাগ করবেন না স্যার, আমার মনের অবস্থা বুঝে দেখুন। আমি যেন পাগল হয়ে গেলাম। তারপর তারপর আমি কলেজ থেকে ক্লাসমেটদের বই চুরি করতে আরম্ভ করলাম। আপনি কি ভাবছেন আমার সম্বন্ধে, ভাবুন। আমি কি এ কথা বিশ্বাস করতে পারি যে শেষ পর্যন্ত আমি চোর হয়ে গেলাম? আমার বাবা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন, তার ছেলে হয়ে শেষকালে চুরি করলাম আমি। স্যার, যদি পারেন বিচার করবার আগে একবার ভেবে দেখবেন, কেন ছেলেরা বই চুরি করে, কেন পরীক্ষার পাতায় নকল করে, কেন প্রশ্ন কঠিন হলে মনে অমন হিংস্র অশোভনভাবে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে। এগুলো অন্যায়, অত্যন্ত অন্যায়। এ জিনিস কখনো হওয়া উচিত নয়, কেউ এসব সমর্থনও করবে না। তবু কেন হয়? কেন ছেলেরা এমন করে ভুলের বিকৃত পথে পা বাড়ায়? একটা পাশ ফেলের উপর তাদের কতখানি আশ যায়, কখনো কি তা চিন্তা করেছেন? চুরি করা বই নিয়ে কোনো মতে হিঁচড়ে টেস্টে তরে গেলাম।
মাইনে দেওয়া ছিল, টেস্ট না দিলেও অ্যালাউ করে দিত। কিন্তু তারপর ফি দিতে হবে পরীক্ষার, এবং অনেক টাকা। দেশের অবস্থা খারাপ। কাকার চিঠিতে জানলাম এর মধ্যেই পেট ভাতের ভাবনা দেখা দিয়েছে। নতুন ধান উঠতে না উঠতেই মার লক্ষ্মীর ঝাঁপির সিঁদুর মাখা শেষ টাকাটা পর্যন্ত গেছে। হয়তো গরু বিক্রি করে সামান্য কিছু পাঠানো যাবে। লিখে দিলাম গরু বেচতে হবে না, আমি যেমন করে পারি জোগাড় করব। কিন্তু কোথায় জোগাড় করব? স্টুডেন্টস এইড ফান্ড থেকে 15 টাকা সাহায্য দিলে। তারপর সরকার কর্তায় আমায় ডেকে পাঠালো। বললে, পরীক্ষার ফিয়ের জন্য ভাবনা কি? আমি 50 টাকা দেব তোমায়। এত দয়া! স্যার, এতদিনে বুঝেছি দয়া শুধু দয়াই নয়, ওর পেছনে আরেকটা ভয়ঙ্কর দাবি থাকে। পৃথিবীতে দয়ার দাম দিতে হয় সাংঘাতিকভাবে। ফি দেওয়া হয়ে গেল। তারপর তারপর এই 2 মাস ধরে দয়ার ঋণ শোধ করেছি। বিশ্বাস করবেন স্যার, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি কিছু পড়তে পারিনি। 50 টাকার বিনিময়ে রাত জেগে জেগে ছিঁড়ে পড়া চোখ আর মাথায় 20 মন পাথরের ভার নিয়ে আমি সরকার কর্তার খাতা তৈরি করেছি। কিসের খাতা? ইনকাম ট্যাক্স ফাঁকি দেবার খাতা, গোপন খাতা। 50 টাকার দায় প্রত্যেকটি স্নায়ু দিয়ে, প্রতি বিন্দু রক্ত দিয়ে আমায় মেটাতে হয়েছে। এরপরেও পড়ব? আমি তো অতি মানুষ নই। তবু পরীক্ষা দিতে এসেছিলাম, তবু আশা ছাড়িনি। ভেবেছিলাম একটা মিরাকেল ঘটে যাবে। এই চুরি করে হাত পাকিয়েছি, নকল করবার জন্য বইয়ের পাতাও ছিঁড়ে এনেছিলাম। কিন্তু মিরাকেল তো ঘটল না। জামার তলা থেকে কিছুতেই এক টুকরো কাগজ আমি বার করতে পারলাম না। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কোনোটাই না। আমার চোখের সামনে সব নিচে বেড়াতে লাগলো। শুধু সরকার কোম্পানির জাল হিসেবের খাতা ঘুরপাক খেতে লাগলো মাথার ভেতরে। প্রত্যেক ছাত্র আর ইনভিজিলেটরের মুখ থেকে এক একটা জমা খরচের পাতার মতো দেখালো। এই বাংলার খাতা আমার শেষ খাতা। স্যার ওয়ার্নিং পড়ল, আর 5 মিনিট পরেই খাতা কেড়ে নেবে। আমার কথাও শেষ হয়ে এলো। আজ সন্ধ্যের পরেই যে কোনো একটা ট্রেনের চাকার তলায় আমার সব মনের ভার নামিয়ে দেব। আমি বাঁচতে চেয়েছিলাম স্যার। আমি স্বাধীন কুমার, স্বাধীন ভারতবর্ষের জন্য বাঁচতে চেয়েছিলাম। কেন আমি বাঁচতে পারলাম না? আমার মতো হাজার হাজার ছাত্রের পক্ষ থেকে সেই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। জবাবটা আপনি ভেবে দেখবেন। কাপুরুষের মতো আত্মহত্যা করছি? না স্যার, না। এ আমার পরাজয় নয়, আমার প্রতিবাদ। 42-এর সেপ্টেম্বরে এক প্রলয় রাত্রে আমার বাবা দেশের মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। আমার রক্ত দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য তেমনি একটা ইতিহাসের সূচনা রেখে যাবে। সেই ইতিহাস কবে গড়ে উঠবে আমি জানি না। আপনি জানেন স্যার? আপনি বলতে পারেন? প্রণাম। এতক্ষণ পড়ছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মাননীয় পরীক্ষক মহাশয় সমীপেশু। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে।